অনুযায়ী প্রিপারেশন নাও, তাহলেই সব পেরে যাবা পরীক্ষায়। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এখানে অ্যাম্পলিফায়ারের ম্যাথ এক্সাম্পলে দেওয়া আছে 13.1 থেকে 13.11, কিন্তু কুইজে মেবি 13.8 পর্যন্ত পড়ানো ছিল। 13.8 পর্যন্ত আগে পড়ো, তারপরে 9, 10, 11 ট্রাই করবা, ঠিক আছে? ওকে স্যার। ওকে। জি স্যার। তোমাদের জন্য যেটা আমার মেইন ডিরেকশন সেটা হচ্ছে প্রথমেই তোমরা করবা হচ্ছে এক্সাম্পল গুলো, ঠিক আছে? আগেই প্র্যাকটিস প্রবলেমে যাবা না। এই যে ফিল্টারের ক্ষেত্রেও ওই একই কথা প্রযোজ্য। তোমরা প্রথমেই করবা হচ্ছে এক্সাম্পল গুলো খুব ভালো করে বুঝে করবা, এরপরে যদি পারো তারপরে প্র্যাকটিস প্রবলেমে যাবা, এক্সারসাইজ প্রবলেম যেগুলো। হ্যাঁ, এক্সারসাইজ প্রবলেম, প্র্যাকটিস প্রবলেম না, এক্সারসাইজ প্রবলেম। প্রথমে তোমরা এক্সাম্পল গুলো করবা, তারপরে প্র্যাকটিস প্রবলেম, তারপরে যাবা এক্সারসাইজে শেষে। ওকে। আর স্যার হচ্ছে ম্যাথ আর থিওরি রেশিওটা একটু কিরকম হবে বললে ভালো হতো। রেশিও যদি তুমি শুনতে চাও, 60-40। আচ্ছা স্যার। ওকে। জি স্যার। ম্যাথ 60%, ম্যাথ ধরো 60%, আর তোমার থিওরি হচ্ছে ধরো 40% বা তারও কিছুটা কম। হুম। জি স্যার। এই যে যে আর্টিকেল গুলোর কথা বলা আছে, এই আর্টিকেল গুলোর উপরই থিওরি আসবে। প্রথমে এক্সাম্পল এবং প্র্যাকটিস প্রবলেম, এক্সারসাইজে একদম পরে যাবা। এক্সারসাইজে যাওয়া হচ্ছে শেষে, আগে এক্সারসাইজে গেলে মাথা ঘুরে যাবে। কেউ কি রেকর্ড করবে? জি স্যার। শুরু করছো রেকর্ড? জি স্যার। ওকে। তাহলে আমার আজকে টার্গেট হচ্ছে 14 নম্বর চ্যাপ্টার নিয়ে একটু হালকা আলোচনা করা, ঠিক আছে? একজন আমার সাথে রেসপন্স করো, আমি কথা বললে জি স্যার। হ্যাঁ হোক কিছু একটা বললো আর কি। তো শুরু করি নাকি? জি স্যার। ওকে। তো আমরা 14 নম্বর চ্যাপ্টার তো আমরা শুরু করছিলাম, তাই না? সাইনোসোডিয়াল অসিলেটর জানা আছে তোমাদের? সাইনোসোডিয়াল জি স্যার। অসিলেটর, সাইনোসোডিয়াল অসিলেটর হচ্ছে সাইনোসোডিয়াল সিগন্যাল জেনারেটর, মানে সাইন ওয়েভ জেনারেটর। এটা কি ধরনের সাইন ওয়েভ তৈরি করে? ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সির সাইন ওয়েভ তৈরি করতে পারে। হ্যাঁ, 0 থেকে সেভারেল, মানে 1 হার্টজ থেকে সেভারেল মেগা হার্টজ পর্যন্ত সাইনোসোডিয়াল সিগন্যাল জেনারেট করতে পারে। এটা একটা ইলেকট্রনিক ডিভাইস, এটা এমন না যে এটা অল্টারনেটর। জেনারেটরও তো সাইনোসোডিয়াল সিগন্যাল জেনারেট করতে পারে, বাট সেটা তো আর আমরা ইলেকট্রনিকে ব্যবহার করতে পারবো না, ওটা ফ্রিকোয়েন্সি তো ফিক্সড। ওকে, এই কারণে আমরা সাইনোসোডিয়াল অসিলেটর ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহার করি কি তৈরি করার জন্য? সাইনোসোডিয়াল সিগন্যাল জেনারেট করার জন্য। কত ফ্রিকোয়েন্সির? ফিউ হার্টজ থেকে সেভারেল মেগাহার্টজ পর্যন্ত। এখন এই সাইনোসোডিয়াল সিগন্যাল দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে আনড্যাম্পড অসিলেশন, এই যে এখানে ফিগার নাম্বার 2, ফিগার 14.1 এর 2 নাম্বার হচ্ছে আনড্যাম্পড অসিলেশন, যেটা হচ্ছে অ্যাকচুয়াল সাইনোসোডিয়াল সিগন্যাল। ওকে, এটাই তো হওয়ার কথা, যে আমরা জানি যে প্রত্যেকটা পিরিয়ডে আমাদের সিগন্যালগুলো কনস্ট্যান্ট থাকে। ওকে। আর যদি এমন হয় যে
একটু পরে গিয়ে সিগন্যালের স্ট্রেংথ ধীরে ধীরে কমে যাচ্ছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি অসিলেশন, ড্যাম্পড অসিলেশন। ওকে, আমাদের এক্সপেকটেশন অবশ্যই থাকবে সাইনোসয়েডাল অসিলেটর থেকে কি ধরনের অসিলেশন প্রডিউস করা, আনড্যাম্পড অসিলেশন প্রডিউস করা। ওকে, তো আমরা একটু দেখি যে আমাদের বেসিক সাইনোসয়েডাল সিগন্যালের সার্কিটটা কেমন। মানে সাইনোসয়েডাল অসিলেটরের বেসিক সার্কিটটা হচ্ছে একটা এলসি ট্যাঙ্ক সার্কিট, একটা এল এবং সির কম্বিনেশনে একটা সিরিজ সার্কিট। ওকে, এই ধরনের সার্কিটকে বলা হচ্ছে এলসি ট্যাঙ্ক সার্কিট, এলসি ট্যাঙ্ক সার্কিট। ওকে, তো এই এলসি ট্যাঙ্ক সার্কিটগুলো অ্যাকচুয়ালি সাইনোসয়েডাল অসিলেটর হিসেবে কাজ করে। মূলত সাইনোসয়েডাল সিগন্যাল এলসি ট্যাঙ্ক সার্কিট থেকে আমরা উৎপন্ন করতে পারি। এই সার্কিটটা আমরা আলোচনা করছিলাম, মনে পড়ে? এই সার্কিটটা আমরা ক্লাসে আলোচনা করছিলাম যে এই সার্কিট থেকে কিভাবে সাইনোসয়েডাল সিগন্যাল জেনারেট হয়। জি স্যার। ওকে, আমি জাস্ট একটু 2 মিনিটের মধ্যে আবার একটু বলে নেই। এই সার্কিটে কি আছে, একটা পিওর ইন্ডাক্টর আছে এবং একটা পিওর কি আছে, ক্যাপাসিটর আছে। ওকে, এই সার্কিটটা অ্যাকচুয়ালি ট্যাঙ্ক সার্কিট হিসেবে কাজ করে। মানে এই সার্কিট ট্যাঙ্ক মানে হচ্ছে ধারক, হ্যাঁ, ধারক হিসেবে কাজ করে। কিসের ধারক? চার্জের ধারক হিসেবে কাজ করে। আমরা যদি এই সার্কিটে বাইরে থেকে একটা ডিসি চার্জ দিই, তাহলে ক্যাপাসিটর সেই চার্জটা ধারণ করবে। বাট যেহেতু আমরা জানি যে ক্যাপাসিটর একটা নির্দিষ্ট টাইম পরে চার্জটা আবার ছেড়ে দেয়, তার মানে ক্যাপাসিটর কিন্তু এর ভিতরে যে চার্জ ধারণ করা আছে, যেটা বাইরে থেকে ডিসি চার্জ দেওয়া হয়েছিল, সেই চার্জটা কিন্তু সবসময় ধরে রাখবে না, একটু পরে কি করবে, চার্জটা ডিসচার্জ করবে। বাট এখানে দেখো শুধুমাত্র একটা এলসি ট্যাঙ্ক সার্কিটে পিওর ইন্ডাক্টর আছে, পিওর ক্যাপাসিটর আছে। তো এই ক্যাপাসিটর যখন চার্জ ছেড়ে দিবে, তখন ইন্ডাক্টরের ভিতরে কারেন্ট ফ্লো হবে। ওকে, কারণ আমরা জানি চার্জ যখন ফ্লো হয়, চার্জের ফ্লোই তো কারেন্ট। তো ইন্ডাক্টরের মধ্যে যখন কারেন্ট ফ্লো হবে, তখন ইন্ডাক্টরের চারদিকে একটা ফ্লাক্স উৎপন্ন হবে। ওকে, তো এই ফ্লাক্সের কারণে আমরা জানি ফ্যারাডের ল অনুযায়ী যে কোনো যদি ইন্ডাক্টরের চারদিকে যদি ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হয়, তাহলে সেখানে আমরা একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা ভোল্টেজ পাই। ওকে, তো এইভাবে আমরা যখন ক্যাপাসিটর চার্জ ছেড়ে দিবে, তখন এক ধরনের ভোল্টেজ উৎপন্ন হবে, এক ডিরেকশনে ভোল্টেজ উৎপন্ন হবে। আবার ক্যাপাসিটর যখন চার্জ আবার ধারণ করবে, তখন আবার অপোজিট ডিরেকশনে উৎপন্ন হবে, সাইনোসয়েডাল সিগন্যাল উৎপন্ন হবে। ওকে, তার মানে এলসি ট্যাঙ্ক সার্কিট থেকে সাইনোসয়েডাল সিগন্যাল জেনারেট হওয়ার মূল কনসেপ্টটা হচ্ছে ক্যাপাসিটরের চার্জিং এবং ডিসচার্জিং। ওকে, তাহলে আমাদের এখানে এই ট্যাঙ্ক সার্কিট, এলসি ট্যাঙ্ক সার্কিট থেকে সাইনোসয়েডাল সিগন্যাল জেনারেট হওয়ার মূল থিওরিটাই হচ্ছে ক্যাপাসিটরের চার্জ এবং ডিসচার্জ। এই ক্যাপাসিটর যতক্ষণ পর্যন্ত কন্টিনিউয়াসলি চার্জ এবং ডিসচার্জ হতে থাকবে, একটা কন্টিনিউয়াস সাইনোসয়েডাল সিগন্যাল জেনারেট হতে থাকবে। এবং কত ফ্রিকোয়েন্সি সাইনোসয়েডাল সিগন্যাল জেনারেট হবে সেটা ডিপেন্ড করবে কত দ্রুত চার্জের আদান প্রদান হচ্ছে, চার্জ এবং ডিসচার্জ হচ্ছে। তো এই কারণে দেখো এই ট্যাঙ্ক সার্কিট থেকে যে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন উৎপন্ন হবে, সেটার ইকুয়েশন হচ্ছে 1/2/√LC। ওকে, এই ইকুয়েশনটা এখানে ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে বলা যায় একটাই ইকুয়েশন, এই এলসি ট্যাঙ্ক সার্কিটের ফ্রিকোয়েন্সি, জেনারেটেড ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/2/√LC। এখানে দেখা যাচ্ছে যে ফ্রিকোয়েন্সি এল এবং সির সাথে ব্যস্তানুপাতিক রিলেশন অফ দি ফ্রিকোয়েন্সি। দ্যাট মিনস ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের ভ্যালু যত কম হবে, দ্যাট মিনস যত দ্রুত ক্যাপাসিটরের চার্জ এবং ডিসচার্জ হবে, তত হাই ফ্রিকোয়েন্সি জেনারেট হবে। ওকে, এটাই হচ্ছে মূল থিওরি যে এলসি ট্যাঙ্ক সার্কিট বা এ ধরনের সাইনোসয়েডাল অসিলেটর সার্কিটের সাইনোসয়েডাল সিগন্যাল ফ্রিকোয়েন্সি জেনারেট করার মূল থিওরিটাই হচ্ছে ক্যাপাসিটরের চার্জিং এবং ডিসচার্জিং। ওকে, কিন্তু দেখা যায় যেহেতু এই ধরনের এই ট্যাঙ্ক সার্কিট দ্যাট মিনস এটা হচ্ছে একটা চার্জের ধারক হিসেবে কাজ করতেছে, বাট এখানে এক্সটার্নাল যেহেতু কোনো সিগন্যাল দেওয়া হচ্ছে না, বাইরে থেকে কোনো চার্জ দেওয়া হচ্ছে না, সেহেতু একটা সময় দেখা যাবে যে
চার্জ যদি কমে যায়, হ্যাঁ, চার্জ যদি কমে যায় বা এনার্জি যদি কমে যায়, তাহলে দেখা যাবে যে একটা নির্দিষ্ট সময় পরে এই ধরনের একটা ড্যাম্পড অসিলেশন প্রডিউস হতে হবে। ওকে, তার মানে অ্যাকচুয়ালি এই ধরনের ট্যাঙ্ক সার্কিট থেকে যে অসিলেশন আমরা পাই সেটা হচ্ছে একটা ড্যাম্পড অসিলেশন। বাট আমরা তো আগেই বলছি এই ধরনের ড্যাম্পড অসিলেশন তো প্র্যাকটিক্যালি ইউজেবল না, বাট আমাদের লাগবে হচ্ছে আনড্যাম্পড অসিলেশন। ওকে, আনড্যাম্পড অসিলেশন। তো তোমরা এখান থেকে এই ইকুয়েশনটা একটু মনে রাখবে আর কি। এই ইকুয়েশনটা আমরা বারবার ব্যবহার করব, 1/2 LC। এগুলো সাধারণত এলসি সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির ইকুয়েশন, এলসি সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির ইকুয়েশন। ওকে, দ্যাট মিনস এই ধরনের এলসি ট্যাঙ্ক সার্কিট থেকে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, মানে কত ফ্রিকোয়েন্সি সাইনোসয়েডাল সিগন্যাল উৎপন্ন হবে, সেটার ইকুয়েশন হচ্ছে এইটা। এবং এখানে মূল কথা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সাইনোসয়েডাল সিগন্যাল উৎপন্ন হচ্ছে, কিন্তু যে সাইনোসয়েডাল সিগন্যালটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে এই ধরনের একটা ড্যাম্পড অসিলেশন। ওকে, সো এই ধরনের ড্যাম্পড অসিলেশন দিয়ে আমাদের অ্যাকচুয়ালি সাইনোসোডিয়াল মানে প্র্যাকটিক্যাল সাইনোসোডিয়াল সিগন্যাল আমাদের যেটা দরকার, আনড্যাম্পড অসিলেশন আমাদের অ্যাকচুয়ালি দরকার হচ্ছে এই ধরনের আনড্যাম্পড অসিলেশন। ওকে, এখন এই পর্যন্ত আমি হয়তো বা রাখছিলাম। আমার এখন মূল টার্গেট হচ্ছে যে এই ট্যাঙ্ক সার্কিট থেকে তো বুঝলাম F = 1/2√LC ফ্রিকোয়েন্সিতে সাইনোসয়েডাল সিগন্যাল জেনারেট করে, কিন্তু এখানে মূল সমস্যাটা কি? মূল সমস্যাটা হচ্ছে ড্যাম্পড অসিলেশন। এবং এই ড্যাম্পড অসিলেশনটা কেন হচ্ছে? ড্যাম্পড অসিলেশন হওয়ার মূল কারণ হচ্ছে এই ট্যাঙ্ক সার্কিট যখন ক্যাপাসিটরের চার্জ এবং ডিসচার্জ হচ্ছে, তখন বাইরে থেকে যেহেতু এনার্জি সাপ্লাই দেওয়ার কোনো ব্যবস্থা নাই, বাইরে থেকে যেহেতু কোনো চার্জ দেওয়ার ব্যবস্থা নাই, সেহেতু এই ক্যাপাসিটরের চার্জিং বা ডিসচার্জিং টাইমে যদি চার্জের কোনো লস হয়, তাহলে দেখা যাবে যে একটা সময় সাইনোসয়েডাল সিগন্যালটাও ড্যাম্প হয়ে যাবে। ওকে, এখন আমার মূল আলোচনার বিষয় যেটা, সেটা হচ্ছে আনড্যাম্পড অসিলেশন কিভাবে আমরা ট্যাঙ্ক সার্কিট থেকে প্রডিউস করতে পারি। কিন্তু এখানে সমস্যা হচ্ছে এই ট্যাঙ্ক সার্কিটগুলোতে বাইরে থেকে ইলেকট্রিক সাপ্লাই দেওয়া যাবে না। ওকে, একবার চার্জ দেওয়ার পরে ক্যাপাসিটর যে চার্জ ধারণ করবে সেই চার্জেরই আদান প্রদান হইতে হবে। কিন্তু বাইরে থেকে যদি সাপ্লাই না দেওয়া হয়, তাহলে তো আমাদের ড্যাম্পড অসিলেশন প্রডিউস হচ্ছে। বাট তাহলে আমরা কিভাবে আনড্যাম্পড অসিলেশন প্রডিউস করতে পারি? তো আমার মূল আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আনড্যাম্পড অসিলেশন কিভাবে ট্যাঙ্ক সার্কিট থেকে প্রডিউস করা যায়। এই আনড্যাম্পড অসিলেশন প্রডিউস করার জন্য আমরা পজিটিভ ফিডব্যাক থিওরি ব্যবহার করব। তো এই চ্যাপ্টারের মূল বিষয়টাই হচ্ছে পজিটিভ ফিডব্যাক। আমরা তো অলরেডি জানি ফিডব্যাক কি। আমাদের এই ইলেকট্রনিক্স 2 কোর্সে আমরা অলরেডি খুব মানে অসংখ্যবার এই ফিডব্যাক কথাটা ব্যবহার করা হয়েছে। কেউ কি একটু বলতে পারবা হোয়াট ইজ দ্য ফিডব্যাক? কেউ কি বলতে পারবা হোয়াট ইজ ফিডব্যাক? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, ফিডব্যাক হচ্ছে আউটপুটের কিছু অংশ, আউটপুটের কিছু সিগন্যাল, এ পার্ট অফ দ্য আউটপুট সিগন্যাল আমরা যদি ইনপুটে কানেক্ট করি, তাহলে সেটাকে আমরা বলছি ফিডব্যাক। আমরা দেখছি নেগেটিভ ফিডব্যাক, অ্যাম্পলিফায়ারে নেগেটিভ ফিডব্যাক ব্যবহার করা হয়। বাট সাইনোসয়েডাল অসিলেটরে আমরা আনড্যাম্পড অসিলেশন প্রডিউস করার জন্য আমরা যে ফিডব্যাকটা ব্যবহার করব তার নাম হচ্ছে পজিটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাকটা কি? পজিটিভ ফিডব্যাকটা হচ্ছে আউটপুট থেকে কিছু অংশ আবার ইনপুটে কানেক্ট করা, কিন্তু ইনপুট সিগন্যালের সাথে যে ফিডব্যাক সিগন্যালটা অ্যাকচুয়ালি যোগ হবে। দ্যাট মিনস দেখো, আমার ইনপুট সিগন্যালটা যে ফেজে ছিল, ফিডব্যাক সিগন্যালটাও সেম ফেজে যদি থাকে, তাহলেই কিন্তু
ইনপুট সিগন্যালের সাথে ফিডব্যাক সিগন্যালটা যোগ হওয়া পসিবল। ওকে, দুইটা সিগন্যাল যোগ করতে হলে আমার কি লাগবে? দুইটা সিগন্যাল যোগ করতে হলে মেইন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে দুইটা সিগন্যাল যোগ করতে চাচ্ছি সেই দুইটা সিগন্যাল সেম ফেজে থাকতে হবে। দেখো, এই ভি ইন এবং ভি ফিডব্যাক দুইটা সিগন্যাল কিন্তু একই ফেজে আছে। দেখো, এই সিগন্যালটার যে ফেজ, এই সিগন্যালটারও সেম ফেজ। তো আমরা যেহেতু পজিটিভ ফিডব্যাক মানে হচ্ছে আউটপুট থেকে কিছু সিগন্যাল নিয়ে আবার ইনপুট সিগন্যালের সাথে আমরা যোগ করে দিব। তো যোগ করতে কি হবে? যোগ করলে করতে কি লাগবে? ইনপুট সিগন্যাল যে ফেজে আছে ফিডব্যাক সিগন্যালটাও সেম ফেজেই থাকতে হবে। এই থিওরিটা আমরা ব্যবহার করব এই ট্যাঙ্ক সার্কিটের ক্ষেত্রে। কেন ব্যবহার করব? কারণ আমরা দেখতে পাচ্ছি ট্যাঙ্ক সার্কিট থেকে আমরা যে অসিলেশন পাচ্ছি সেটা হচ্ছে ড্যাম্প অসিলেশন। তো ড্যাম্প অসিলেশন থেকে কিভাবে আমরা আনড্যাম্প বানাবো? পজিটিভ ফিডব্যাক নেটওয়ার্ক ব্যবহার করে, পজিটিভ ফিডব্যাক ব্যবহার করে। পজিটিভ ফিডব্যাক কি? পজিটিভ ফিডব্যাক হচ্ছে ট্যাঙ্ক সার্কিটের আউটপুটে যে সিগন্যালটা পাচ্ছি, ট্যাঙ্ক সার্কিটের যে আউটপুটে যে সিগন্যালটা পাচ্ছি সেটারই কিছু অংশ আবার আমরা নিয়ে এসে আবার ট্যাঙ্ক সার্কিটেই সাপ্লাই দিব। কি করব? যোগ করব না বিয়োগ করব? যেহেতু পজিটিভ ফিডব্যাক, যোগ করব। ওকে, ইনপুট সিগন্যালের সাথে আউটপুট থেকে কিছু সিগন্যাল নিয়ে এসে যোগ করে দিব। যেহেতু আমার ট্যাঙ্ক সার্কিটের ভিতরের সিগন্যালের স্ট্রেংথটা কমে যাচ্ছিল, সেহেতু যদি ফিডব্যাক থেকে কিছু সিগন্যাল নিয়ে এসে যোগ করে দেই তাহলে স্ট্রেংথটা বাড়ানোর জন্য আমরা এই কাজটা মূলত করব। ওকে, তো এই কাজটা করার জন্য মূল যে টেকনিক সেটা হচ্ছে ইনপুট সিগন্যালটা যে ফেজে আছে ফিডব্যাক সিগন্যালটাও সেম ফেজেই থাকতে হবে। তো এটাই হচ্ছে এই পজিটিভ ফিডব্যাকের মূল টেকনিক। এবং পজিটিভ ফিডব্যাকটা কোথায় ব্যবহার করা হয়? এটা হচ্ছে অসিলেটরে ব্যবহার করা হয়। আর নেগেটিভ ফিডব্যাক কোথায় ব্যবহার করা হয়? এটা হচ্ছে অ্যামপ্লিফায়ারে অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়। ওকে, তো আমরা যখন নেগেটিভ ফিডব্যাক যখন পড়ছি তখন আমরা এই ফিডব্যাক ফ্র্যাকশন নামে একটা টার্ম পড়ছি। তো ফিডব্যাক ফ্র্যাকশন এই একটা অসিলেটরে পজিটিভ ফিডব্যাক ব্যবহার করলে তখনই সেই অসিলেটরটা পারফেক্টলি আনড্যাম্পড অসিলেশন দিবে যদি একটা ক্রাইটেরিয়া ফুলফিল করা হয়। সেই ক্রাইটেরিয়াকে আমরা বলতেছি বার্ক-হোসেন ক্রাইটেরিয়া। এইটা খুব ইম্পর্টেন্ট। এখানে এই টার্মটা খুব ইম্পর্টেন্ট। এটাকে আমরা বলতেছি হচ্ছে বার্ক-হোসেন ক্রাইটেরিয়া। বার্ক-হোসেন ক্রাইটেরিয়া কি? বার্ক-হোসেন ক্রাইটেরিয়া হচ্ছে এমভি ইন্টু এভি ইকুয়াল যদি 1 হয়। আমি জাস্ট এই জিনিসটা আলোচনা করেই শেষ করব। এমভি ইন্টু এভি ইকুয়াল যদি 1 হয় সেটাকে আমরা বলতেছি বার্ক-হোসেন ক্রাইটেরিয়া। এই বার্ক-হোসেন ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে একটা পজিটিভ অ্যামপ্লিফায়ারে যদি পজিটিভ ফিডব্যাক ব্যবহার করা হয় তাহলে সেটা অসিলেটর হিসেবে কাজ করবে। আচ্ছা, আমরা একটু দেখি যে বার্ক-হোসেন ক্রাইটেরিয়াটা কি। এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে এমভি, একটা হচ্ছে এভি। ইকুয়াল কত হইতে হবে? 1 হইতে হবে। দেখো, পজিটিভ ফিডব্যাকে অ্যাকচুয়ালি একটা অসিলেটর, প্র্যাকটিক্যালি একটা অসিলেটর তৈরি করতে গেলে আমাদের সার্কিটে কি লাগবে? আমাদের সার্কিটে অ্যাকচুয়ালি লাগবে হচ্ছে তিনটা জিনিস। একটা হচ্ছে এটা হচ্ছে কি সার্কিট? ট্যাঙ্ক সার্কিট। আমরা একটু আগে দেখতেছিলাম যে শুধুমাত্র যদি ট্যাঙ্ক সার্কিট ব্যবহার করি তাহলে আমাদের অসিলেশন কেমন হয়? আমাদের অসিলেশন হয় ড্যাম না আনড্যাম? শুধুমাত্র ট্যাঙ্ক সার্কিট ব্যবহার করলে ড্যাম্প অসিলেশন হয়। তো এই ড্যাম্প অসিলেশন যেন না হয় সেটার জন্য মেকানিজমই তো আমরা পড়তেছি, এবং এটা জানানোর জন্যই আজকে তোমাদেরকে ডাকছি। ওকে, শুধু এই পার্টটুকু হচ্ছে ট্যাঙ্ক সার্কিট, এল এবং সি। এটা তো ড্যাম্প অসিলেশন প্রডিউস করে। তো
তো দেখো শুধু ট্যাঙ্ক সার্কিট যদি আমরা ব্যবহার করতাম তাহলে এটা তো ড্যাম্প অসিলেশন প্রডিউস করতো। তো আমরা কি করতেছি, মেকানিজমটা হচ্ছে ট্যাঙ্ক সার্কিট থেকে যে সিগন্যালটা পাবো সেই সিগন্যালটা আমরা একটা ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার দিয়ে অ্যাম্পলিফাই করব। ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার দিয়ে অ্যাম্পলিফাই করব। অ্যাম্পলিফাই করার পরে অ্যাম্পলিফায়ার থেকে যে আউটপুট পাবো সেই আউটপুটের কিছু অংশ আমরা একটা ফিডব্যাক সার্কিটের মাধ্যমে, এই ফিডব্যাক সার্কিট নিয়ে আমরা 13 নম্বর চ্যাপ্টারে আলোচনা করছি, এই একটা ফিডব্যাক সার্কিটের মাধ্যমে আউটপুটের কিছু অংশ আমরা কোথায় কানেকশন দিব, আবার সেই ট্যাঙ্ক সার্কিটেই কানেকশন দিব। বাট এই ফিডব্যাকটা হবে পজিটিভ অর নেগেটিভ, এই ফিডব্যাকটা হবে হচ্ছে পজিটিভ ফিডব্যাক। ওকে, এই ফিডব্যাকটা হবে পজিটিভ ফিডব্যাক। এই ব্লক ডায়াগ্রাম 14.7 নম্বর ব্লক ডায়াগ্রামটা বুঝতে পারলেই আমার আর অন্য কোনো দিকে যাইতে হবে না, অন্য কোনো সার্কিট বুঝাইতে হবে না, বাকিটা তোমরা নিজেরা দেখে নিতে পারবা। তাহলে আমরা কিন্তু জাস্ট দেখলাম যে এই যে এলসি ট্যাঙ্ক সার্কিট এই পার্টটুকুই কিন্তু সাইনোসয়েডিয়াল অসিলেশন তৈরি করতে পারে, সাইনোসয়েডিয়াল সিগন্যাল তৈরি করতে পারে। এবং এটার ফ্রিকোয়েন্সি কত, এই শুধুমাত্র এই এলসি ট্যাঙ্ক সার্কিট যে সাইনোসয়েডিয়াল সিগন্যাল তৈরি করতে পারে তার ফ্রিকোয়েন্সি কত, 1/2√LC। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এই ট্যাঙ্ক সার্কিট যে অসিলেশন তৈরি করতে পারে সেটা কি ধরনের অসিলেশন, ড্যাম্প অসিলেশন। এই কারণে আমরা কি মেকানিজম খাটাচ্ছি, আমরা যে মেকানিজমটা ব্যবহার করতেছি সেটাকে আমরা বলতেছি পজিটিভ ফিডব্যাক নেটওয়ার্ক, পজিটিভ ফিডব্যাক টেকনিক ব্যবহার করতেছি। কি করতে হবে, এই ট্যাঙ্ক সার্কিট থেকে যে সিগন্যালটা পাবো সেটা একটা ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার দিয়ে অ্যাম্পলিফাই করে যে আউটপুটটা পাবো সেই আউটপুটের কিছু অংশ, পুরোটা না কিন্তু কিছু অংশ একটা ফিডব্যাক সার্কিটের মাধ্যমে। অ্যাকচুয়ালি ফিডব্যাক সার্কিটের ভিতরে কি আছে, ফিডব্যাক সার্কিটের ভিতরে আছে ভোল্টেজ ডিভাইডার সার্কিট। ফিডব্যাক সার্কিটের ভিতরে আছে ভোল্টেজ ডিভাইডার সার্কিট। একটা ফিডব্যাক সার্কিটের মাধ্যমে এই আউটপুটের কিছু অংশ আমরা ডিভাইড করে আবার কোথায় কানেক্ট করব, কোথায় সাপ্লাই দিব, সেই ট্যাঙ্ক সার্কিটেই সাপ্লাই দিব। ফর এক্সাম্পল, ট্যাঙ্ক সার্কিটের ভিতরে যে সিগন্যালটা আছে তার নাম হচ্ছে ভি ইনপুট, আর ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার থেকে যে আউটপুট পাচ্ছি সেখান থেকে যে ভোল্টেজ ডিভাইড করে ফিডব্যাক সার্কিটের মাধ্যমে যে ফিডব্যাক সিগন্যালটা আমরা আবার ট্যাঙ্ক সার্কিটে সাপ্লাই দিচ্ছি তার নাম দিলাম কি, ভিএফ। ওকে, এখন বলো তো এই ভিএফ সিগন্যালটা এই ভিআই এর সাথে যোগ হবে না বিয়োগ হবে, অ্যাড হবে না সাবট্রাক্ট হবে? যোগ হবে স্যার, যোগ হবে। এই যে যোগ হবে এই টেকনিকটাকেই বলতেছি হচ্ছে পজিটিভ ফিডব্যাক। যদি বিয়োগ হইতো তাহলে সেটাকে কি বলতাম, নেগেটিভ ফিডব্যাক। এখানে যদি বিয়োগ করতাম তাহলে উল্টা ঘটনা ঘটে যেত। কি হইতো, আমার এলসি ট্যাঙ্ক সার্কিটের ভিতর ভিআই এর, এই যে এলসি ট্যাঙ্ক সার্কিটের ভিতর যে ভিআই সিগন্যালটা আছে সেই সিগন্যালের স্ট্রেংথ কমে যাচ্ছে দেখেই তো আমরা আউটপুট থেকে কি করতেছি, ফিডব্যাক সিগন্যাল সাপ্লাই দিয়ে সেই স্ট্রেংথটাকে কি বাড়ানোর জন্য না কমানোর জন্য? বাড়ানোর জন্য। কিন্তু তুমি যদি বিয়োগ করে দাও তাহলে কি হবে, আরো কমে যাবে, তাই না? নেগেটিভ ফিডব্যাক ব্যবহার করলে আরো কমে যাবে। এইটুক বুঝলেই হবে, এইটুকুই হচ্ছে মূল থিওরি আমার সার্কিটের। ওকে, এখন এই ফিডব্যাক সার্কিট তাহলে কি করলো, ফিডব্যাক সার্কিট হচ্ছে এই আউটপুট ভি নট এর কিছু অংশ, পোরশন ক্রিয়েট করলো। সেটা কি দিয়ে, এর মধ্যে কি আছে, ভোল্টেজ ডিভাইডার সার্কিট আছে। এবং আমরা জানি যে ফিডব্যাক সার্কিটের একটা টার্ম আছে ফিডব্যাক ফ্র্যাকশন। ফিডব্যাক ফ্র্যাকশনটাকে আমরা এমভি দ্বারা প্রকাশ করি, যেটা তোমরা 13 নম্বর চ্যাপ্টারে এটাতে ম্যাথ ট্যাথ করছো। ওকে, এমভি ডেফিনেশন হচ্ছে আউটপুটের কত পার্সেন্ট সে আবার ইনপুটে সাপ্লাই দিবে। ওকে, এই যে এখন ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার ব্যবহার করার কারণে দেখো আমরা জানি যে ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার কোনো সিগন্যালকে 180 ডিগ্রি ফেজ শিফট করে দেয়। ট্রানজিস্টর কত ডিগ্রি ফেজ শিফট করে, ট্রানজিস্টর সিগন্যালকে অ্যাম্পলিফাই করে ঠিক আছে, কিন্তু কত ডিগ্রি ফেজ শিফট করে, 180 ডিগ্রি। এখন তুমি যদি, তার মানে আউটপুটে যে সিগন্যালটা আছে সেটা কত ডিগ্রি ফেজ শিফটেড,
সেটা কিন্তু 180 ডিগ্রি ফেজ শিফটেড। এই যে এরকম সিগন্যাল, এরকম উল্টা একটা সিগন্যাল। বাট ইনপুটের মধ্যে যে সিগন্যালটা আছে ভিআই, ট্যাঙ্ক সার্কিটের ভিতরে যে সিগন্যালটা আছে সেটা কত ডিগ্রি ফেজে আছে? সেটা আছে হচ্ছে 0 ডিগ্রি ফেজে আছে। সেটা আছে 0 ডিগ্রি ফেজে। এখন তুমি যদি ডিরেক্টলি এই 180 ডিগ্রি ফেজ শিফটেড একটা সিগন্যাল নিয়ে এসে তুমি যদি এখানে যোগ করে দাও, তাহলে বলো তো ভিআই এবং ভিএফ এর দুইটার ফেজের ডিফারেন্স কত? দেখো তো, এটা হচ্ছে ভিএফ আর এটা হচ্ছে কি ভিআই। এই দুইটা কি যোগ হবে? দুইটা সিগন্যাল যোগ হবে কখন? যদি দুইটা সিগন্যালের ফেজ কি হয়? সেম থাকে স্যার। সেম থাকে। তার মানে এই ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার থেকে যে সিগন্যালটা পাচ্ছি সেটা ডিরেক্টলি ফিডব্যাক সার্কিটের মাধ্যমে যে আমরা কানেক্ট করে দিলেই পজিটিভ ফিডব্যাক হবে তা কিন্তু না। কি করতে হবে বলো তো? এই ফিডব্যাক সার্কিট আবার কি করতে হবে? 180 ডিগ্রি ফেজ শিফট করতে হবে। একটা সিগন্যাল ট্রানজিস্টর কি করছে? 180 ডিগ্রি ফেজ শিফট করে ফেলছে। সেই সিগন্যালকে যদি আবার তুমি এই ফিডব্যাক সার্কিটের মাধ্যমে আবার যদি 180 ডিগ্রি ফেজ শিফট করো, তাহলে এই সিগন্যালটাকে এরকম থাকবে? এরকম থাকবে? এরকম থাকবে না। কেমন হয়ে যাবে বলো তো? একটা সিগন্যালকে দুইবার 180 ডিগ্রি ফেজ শিফট করলে কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি মানে কি? 360 ডিগ্রি মানে 0 ডিগ্রি। স্যার আগের অবস্থায় চলে যাবে, আগের অবস্থায় চলে আসবে। তাহলে এই হচ্ছে আমার বর্তমানে ভিএফ, এই হচ্ছে আমার ভিএফ। আর ট্যাঙ্ক সার্কিটের ভিতরে সিগন্যালটা কি? এই হচ্ছে আমার ভিআই। তাহলে এই দুইটা সিগন্যাল এখন কি যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে স্যার। হবে। তার মানে এটাকেই আমরা বলতেছি পজিটিভ ফিডব্যাক। ওকে, তার মানে আমার শুধু ট্যাঙ্ক সার্কিট ব্যবহার করলে কি হতো? আমি লেকচার শেষ করে দিব, বাকিটা তোমরা আমি যেভাবে আর্টিকেল গুলো বলে দিছি সেগুলো তোমরা পড়ে নিবা। ওকে, সব জায়গায় এই একই কথা বলা আছে। শুধু ট্যাঙ্ক সার্কিট ব্যবহার করলে কি হইতো? আমাকে অ্যানসার দাও। শুধু ট্যাঙ্ক সার্কিট এল এবং সি অসিলেশন কিন্তু ক্রিয়েট হইতো এবং তার ফ্রিকোয়েন্সি কত? ড্যাম্প অসিলেশন ক্রিয়েট হইতো। ড্যাম্প অসিলেশন ক্রিয়েট হইতো। ওকে, সেটার ফ্রিকোয়েন্সি কত হইতো? স্যার 1/2 পাই √LC। √LC। এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু ড্যাম্প অসিলেশন ক্রিয়েট হইতো। এই কারণে আমরা কি করতেছি? কোন ফিডব্যাক ব্যবহার করতেছি? পজিটিভ ফিডব্যাক। কেন ব্যবহার করতেছি? কারণ ওই যে ট্যাঙ্ক সার্কিট ড্যাম্প অসিলেশন ক্রিয়েট হওয়ার মূল কারণ হচ্ছে ট্যাঙ্ক সার্কিটের ভিতরের সিগন্যালের স্ট্রেংথটা কমে যাচ্ছিল ডিউ টু ইন্ডাক্টর ক্যাপাসিটরের যেহেতু লস আছে, প্র্যাকটিক্যালি ইন্ডাক্টর ক্যাপাসিটরের কিছু লসের কারণে স্ট্রেংথ কমে যাচ্ছিল। এই কারণে আমরা, কিন্তু শর্ত হচ্ছে তুমি অসিলেটরে কখনোই বাইরে থেকে ব্যাটারি দিয়ে সাপ্লাই দিতে পারবে না। বাইরে থেকে ব্যাটারি দিয়ে সাপ্লাই দিলে আর সাইনোসয়েডাল সিগন্যাল ক্রিয়েটই করবে না, একটা কনস্ট্যান্ট সিগন্যাল দিবে। যদি একটা কনস্ট্যান্ট সিগন্যাল দেয় সেটা কি সাইনোসয়েডাল সিগন্যাল হলো? তার ফ্রিকোয়েন্সি কত? কনস্ট্যান্ট সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত? ডিসি 0। তার মানে তুমি কিন্তু বাইরে থেকে ব্যাটারি দিয়ে সাপ্লাই দিতে পারবে না। কি করতে হবে? ট্যাঙ্ক সার্কিট থেকে যে সিগন্যালটা পাচ্ছ সাইনোসয়েডাল সিগন্যাল, সেটাকে কি দিয়ে অ্যামপ্লিফাই করতে হবে? ট্রানজিস্টর দিয়ে অ্যামপ্লিফাই করতে হবে। কিন্তু ট্রানজিস্টর দিয়ে অ্যামপ্লিফাই করলে সমস্যা কি? সিগন্যালটা 180 ডিগ্রি কি হয়ে যায়? শিফট হয়ে যায়। তাহলে এখন এই ট্রানজিস্টর থেকে অ্যামপ্লিফাই করার পরে যে আউটপুটটা পাইলাম সেটাকে আমরা ফিডব্যাক সার্কিটের মাধ্যমে, এই ফিডব্যাক সার্কিটের ফিডব্যাক ফ্র্যাকশন হচ্ছে এমভি। এমভির ডেফিনেশন আর দিব না, কারণ তোমরা আগে 13 নম্বর চ্যাপ্টারটা প্রিপারেশন নিয়ে তারপর 14 নম্বর চ্যাপ্টার পড়বা। এমভি ওইখানে ক্লিয়ার হয়ে যাবে। এমভি হচ্ছে পোর্শন অফ দি আউটপুট দ্যাট ইজ ফিডব্যাক টু দি ইনপুট, মানে কতটুকু সিগন্যাল আউটপুট থেকে ইনপুটে নিবে। ওকে, তো এই এমভি পরিমাণ। তাহলে ফিডব্যাক সার্কিট দুইটা কাজ করতেছে, বলো তো কি কি? ফিডব্যাক সার্কিট দুইটা কাজ করতেছে, কি কি? স্যার ইনপুটে ফ্র্যাকশন ইনজেক্ট করবে আর হচ্ছে ফেজ শিফট করবে 180 ডিগ্রি। ফেজ শিফট করবে। ওকে, আমার ধরো যে এই চ্যাপ্টারের মূল কথা এটাই, ফিডব্যাক সার্কিট দুইটা কাজ করতেছে। একটা হচ্ছে আউটপুট থেকে কিছু ফ্র্যাকশন ক্রিয়েট করে সেটা ভিএফ ক্রিয়েট করতেছে। ভিএফ ক্রিয়েট করে কোথায় দিচ্ছে? সাপ্লাই, ট্যাঙ্ক সার্কিটে সাপ্লাই দিচ্ছে। এবং আরেকটা কাজ করতে হচ্ছে 180 ডিগ্রি ফেজ শিফট ক্রিয়েট করতে হচ্ছে। ঠিক আছে, এই দুইটা কাজ ফিডব্যাক
সার্কিট করতেছে। এখন এই অ্যাম্পলিফায়ারের একটা গেইন আছে না? জি স্যার। এই অ্যাম্পলিফায়ারের গেইনকে আমরা ধরলাম হচ্ছে, এর গেইন হচ্ছে এভি। ট্রানজিস্টর যেহেতু অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতেছে, এর গেইন কত ধরলাম? এভি। আর ফিডব্যাক ফ্র্যাকশন কত ফিডব্যাক সার্কিটের? এমভি। এখন তুমি সার্কিট মানে এমনি এমনি ডিজাইন করলে হবে না, তোমাকে সার্কিটটা এমন ভাবে ডিজাইন করতে হবে যেন ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ারের গেইন এবং ফিডব্যাক সার্কিটের যে ফিডব্যাক ফ্র্যাকশন, এই দুইটার গুণফল কত হয় এমন ভাবে সার্কিটটা ডিজাইন করতে হবে এমভি এবং এভির গুণফল যেন হয় সবসময় 1। এটা হচ্ছে তোমার কি কি অসিলেশন ক্রিয়েট হওয়ার শর্ত? আনড্যাম্পড অসিলেশন ক্রিয়েট হওয়ার শর্ত হচ্ছে ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার একটা ব্যবহার করতে হবে, ফিডব্যাক সার্কিট ব্যবহার করতে হবে, কিন্তু ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ারের অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর বা গেইন এমন ভাবে নিতে হবে এবং ফিডব্যাক সার্কিটের ফিডব্যাক ফ্র্যাকশন এমন ভাবে নিতে হবে যেন এই দুইটার গুণফল কত হয়? 1 হয়। এই কথাটার অর্থ কি? যদি অ্যাম্পলিফায়ারের গেইন হয় 100, তাহলে তোমার ফিডব্যাক ফ্র্যাকশন কত হবে? 1/100। 1/100। এইভাবে তোমাকে সার্কিট ডিজাইন করতে হবে। করলে এবং কি কি ফিডব্যাক কানেকশন দিতে হবে? পজিটিভ ফিডব্যাক কানেকশন দিতে হবে। পজিটিভ ফিডব্যাক কানেকশনটা কিভাবে ক্রিয়েট করতে হবে? ফিডব্যাক সার্কিটের মাধ্যমে 180 ডিগ্রি ফেজ শিফট করতে হবে। কারণ ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার তো তোমার 180 ডিগ্রি ফেজ উল্টা দিছেই, সেই ফেজটাকে আগে চেঞ্জ করে নিতে হবে না? নিয়ে তারপরে ট্যাঙ্ক সার্কিটে সাপ্লাই দিতে হবে, যেটাকে আমরা কি বলতেছি? পজিটিভ ফিডব্যাক। ওকে, এই শর্ত, এই যে এমভি ইন্টু এভি ইকুয়াল 1, এই শর্তটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে বার্ক-হুসেন ক্রাইটেরিয়া। বার্ক-হুসেন ক্রাইটেরিয়া। ওকে, এটা খুব ভালো করে পড়বা। পরীক্ষায় যদি আসে যে এক্সপ্লেইন বার্ক-হুসেন ক্রাইটেরিয়া ফর অসিলেটর, বার্ক-হুসেন ক্রাইটেরিয়াটা কি? এই যে যা বললাম এভাবে ব্যাখ্যা দিবে। অ্যাকচুয়ালি এমভি ইন্টু এভি ইকুয়াল 1, এটাই হচ্ছে মূল বার্ক-হুসেন ক্রাইটেরিয়া। কিন্তু এইটুকু লিখলে তো আর হবে না, তোমাকে বুঝাইতে হবে এমভিটা কি জিনিস, এভিটা কি জিনিস। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই যে 14.7 আর্টিকেল থেকে পড়ে নিবা বার্ক-হুসেন ক্রাইটেরিয়া কি এবং তার এক্সপ্লেনেশন। ঠিক আছে, এই যে এটাকেই বলতেছে বার্ক-হুসেন ক্রাইটেরিয়া, বাট এর এক্সপ্লেনেশন দিতে গেলে এই ধরনের ফিগার টিগার দিয়ে একটু বোঝাইতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই 14.7 নাম্বার আর্টিকেলটা একটু মনোযোগ দিয়ে পড়বা। আমি যা বলছি এখানে সেটা বক্তব্যে চলে আসছে। তাহলে এটা হচ্ছে এই চ্যাপ্টারের মূল বিষয়, যে ট্রানজিস্টর অসিলেটর ব্যবহার করার। এই অসিলেটর সার্কিট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সার্কিট অ্যানালগ ইলেকট্রনিক্সে। অসিলেটর সার্কিটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সার্কিট অ্যানালগ ইলেকট্রনিক্সে। তোমার বাসায় যদি অ্যানালগ রেডিও থাকে, আছে কারো বাসায় অ্যানালগ রেডিও? এখন তো পাওয়া খুব রেয়ার। ওকে, বা অ্যানালগ টেলিভিশন যদি থাকে, সে আগের দিনে সিআরটি টেলিভিশন। ওকে, ঠিক আছে, শুধু অ্যানালগ রেডিও টেলিভিশন না, আমাদের মোবাইল ফোন বলো, এনি কাইন্ড অফ ইলেকট্রনিক ডিভাইসে সাইনোসোডিয়াল অসিলেটর ইজ দ্য মাস্ট। ওকে, কারণ আমার হাই ফ্রিকোয়েন্সি জেনারেট করার মূল অস্ত্রই হচ্ছে এটা। হাই ফ্রিকোয়েন্সি জেনারেট করার মূল অস্ত্র হচ্ছে এটা, মূল ডিভাইস হচ্ছে এটা। ওকে, তোমার ফর এক্সাম্পল তোমার ছোট্ট একটা ইলেকট্রনিক ডিভাইসের ভিতরে তোমার 1 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি জেনারেট করতে হচ্ছে। তুমি কিভাবে 1 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি জেনারেট করবা? একটা সাইনোসোডিয়াল অসিলেটর ব্যবহার করতে পারো, যেখানে 1 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি কার উপর ডিপেন্ড করবে বলো তো? ধরো তোমার একটা বাসায় একটা রেডিও আছে, ওকে, বা তুমি একটা ডিভাইস বানাবা। ওকে, শুধু রেডিও টেলিভিশন না, তুমি অন্য একটা ডিভাইস বানাবা, ফর এক্সাম্পল একটা আইওটি ডিভাইস বানাবা। ওকে, আইওটি একটা ডিভাইস বানাবা, তোমার এখানে 1 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি জেনারেট করতে হবে। তুমি কিভাবে করবা? তুমি অসিলেটর ব্যবহার করবা, এই ধরনের একটা সার্কিট ব্যবহার করবা। এই সার্কিটের 1 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি
কার উপর ডিপেন্ড করবে বলো তো আমাকে, এইটুকু অ্যান্সার দিলেই হবে। যাও। কিভাবে 1 গিগা? হ্যাঁ স্যার ট্রানজিস্টরের উপর। ট্রানজিস্টরের উপর। এনি অন? স্যার ক্যাপাসিটরের উপর। এই যে এখানে তো জ্বলন্ত ইকুয়েশন দিয়েই রাখছি যে এই যে সার্কিটটা আছে, এই সার্কিট থেকে কত ফ্রিকোয়েন্সি সিগন্যাল জেনারেট হবে সেটা ডিপেন্ড করবে কার উপর? ক্যাপাসিটর স্যার। এই ইকুয়েশনের উপর। আবার বলে ক্যাপাসিটর গাধার মতো। এই ইকুয়েশনে কি শুধু ক্যাপাসিটর আছে? ইন্ডাক্টর আছে। 1/2 √LC। দ্যাট মিনস এই এল এর মান এবং সি এর মান এমন ভাবে সেট করতে হবে যেন এই এফ কত হয়। আমি কতর জন্য ডিজাইন করতে বলছি? 1 গিগাহার্টজ। ওকে, আমার আগের কোশ্চেন গুলো একটু অ্যানালাইসিস করো, দেখো এই কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমি দিছি, তাই না? ওকে, তাহলে এই ধরনের সাইনোসয়েডাল অসিলেটর সার্কিটগুলোতে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, কত ফ্রিকোয়েন্সি সিগন্যাল জেনারেট করবে সেটা ডিপেন্ড করবে কার উপর? 1/2 √LC। এখানে কি কোন কোন প্যারামিটার আছে? এল এর উপর আর সির উপর। ট্রানজিস্টরের উপর এই ইকুয়েশনের কোথাও কি ট্রানজিস্টরের কোনো প্যারামিটার আছে? না স্যার। এই ইকুয়েশনের কোথাও কি এমভির কথা বলা আছে? না স্যার। বলা নাই। তার মানে শুধুমাত্র ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করবে কার উপর? তোমার এই এল এবং এই সির মানের উপর। তাহলে এই ট্রানজিস্টর আর এই ফিডব্যাক সার্কিট কেন লাগতেছে? স্যার ব্যাক থেকে আনড্যাম্প করার জন্য, মানে ড্যাম্প আনড্যাম্প করার জন্য। ওকে, ফ্রিকোয়েন্সি ঠিকই জেনারেট করবে, ফ্রিকোয়েন্সি ঠিকই জেনারেট করবে, কিন্তু সিগন্যাল যদি ড্যাম্প হয়ে যায় তাহলে তো তুমি ওই সিগন্যাল ব্যবহার করতে পারবে না। পারবা না। একটু পরে তোমার সিগন্যালের স্ট্রেংথ 0 হয়ে যাবে, একটু পর পর দেখবে সিগন্যালের কোনো স্ট্রেংথই নাই। হবে না। ওকে, তখন কি করতে হবে? এই ট্রানজিস্টর, অ্যামপ্লিফায়ার এবং ফিডব্যাক সার্কিটের মূল কাজটা হচ্ছে ড্যাম্প অসিলেশনকে আনড্যাম্প অসিলেশন প্রডিউস করা, ওকে, ক্রিয়েট করা। বাট মূল ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন ডিপেন্ডস অন অনলি দা কার উপর? ট্যাঙ্ক সার্কিটের ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের উপর। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি স্যার। আমরা তাহলে প্র্যাকটিক্যাল লাইফের এটা কি কোনো সার্কিট নাকি ব্লক ডায়াগ্রাম? ব্লক ডায়াগ্রাম। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এই ব্লক ডায়াগ্রামের উপর বেস করে তোমাকে যদি বলি আর কিছুই দেখালাম না, ধরো সার্কিট দেখাইলাম না, আমি নিচে আর গেলাম না, ওকে, বললাম যে আমাকে একটা মানে একটা হার্ডওয়্যার, একটা অসিলেটর ডিজাইন করে নিয়ে আসো তো, ওকে, তখন তোমরা কি করতা? এই সার্কিট বানাইতে পারতা না? কি করতা বলো তো? এই ব্লক ডায়াগ্রামটাই দিয়ে দিছি, সার্কিট নিচে আছে, নিচে সার্কিট আছে, নিচে সার্কিট দেখাইও নাই, দেখার ধরো সুযোগও নাই। তোমরা কি করতা? এই সার্কিটটা বানাইতে গেলে কি করতা? কি বাজার থেকে কিনতা বলো তো? ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ট্রানজিস্টর। ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ট্রানজিস্টর, আর কি? তারপর ফিডব্যাক সার্কিট। স্যার ফিডব্যাকের জন্য স্যার যদি কোনো রোধ লাগে ওই রোধগুলো কিনতাম স্যার। ফিডব্যাক সার্কিটগুলোর জন্য কি লাগবে? গুরুত্বপূর্ণ একটা কথা বলছে কিন্তু। জি স্যার। রেজিস্টর লাগবে, তাই না? রেজিস্টর কেন লাগবে? কি ক্রিয়েট করার জন্য? ফিডব্যাক সার্কিট। ফিডব্যাক সার্কিট স্যার ভোল্টেজটা স্যার ডিভাইড করার জন্য কি স্যার? ভোল্টেজ ডিভাইড করার জন্য। এই কথা বলতেছে কে? নির্ঝর নাকি? জি স্যার। তুমি কোথায় ঢুকলা? স্যার আমি কিছুক্ষণ আগে ঢুকছি স্যার, মানে আমি আমার একটু সমস্যা ছিল তো সাইডে স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো ফিডব্যাক সার্কিটে রেজিস্টর লাগবে কি করার জন্য? ভোল্টেজটা ডিভাইড করার জন্য, তাই না? আরো মেকানিজম লাগবে তো। স্যার একটা ওপেম লাগবে না? না, এখানে অপেমের কোনো কাজ নেই, ঠিক আছে। ফিডব্যাক সার্কিটে ভোল্টেজ ডিভাইড করলা, কিন্তু আরেকটা কাজ করতে হবে তো, এই যে 180 ডিগ্রি ফেজ শিফট করতে হবে না? তাই না? তার মানে ফিডব্যাক সার্কিটের ভিতর এমন এমন মেকানিজম খাটাইতে হবে যেন ভোল্টেজ ডিভাইড হয় প্লাস 180 ডিগ্রি কি হয়? ফেজ শিফট হয়, ঠিক আছে। আর ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ার তো আছে। তো আমরা কিছু সার্কিট দেখি, প্র্যাকটিক্যাল কিছু সার্কিট দেখি।
এই ব্লক ডায়াগ্রামের উপর বেস করে আমরা নানান ধরনের সার্কিট ডিজাইন করতে পারি, ঠিক আছে। এখন কোন রেডিও টেলিভিশনে অ্যাকচুয়ালি দেখা যায় যে ম্যাক্সিমাম আগেকার দিনের রেডিও টেলিভিশনগুলোতে এই কলপিট অসিলেটর ব্যবহার করতো বা হার্টলি অসিলেটর ব্যবহার করতো। ওকে, আগের দিনের বাসাবাড়িতে রেডিও টেলিভিশন থাকলে আমরা খুলে দেখবো যে কলপিট অসিলেটর বা হার্টলি অসিলেটর সার্কিট বেশি ব্যবহার হয়। কিন্তু বর্তমান কালে এই ক্রিস্টাল অসিলেটরটা বেশি ব্যবহার হয়। হ্যাঁ, ক্রিস্টাল অসিলেটর ছোট ছোট ডিভাইস গুলোতে শুধুমাত্র একটা ক্রিস্টাল কোয়ার্টজের ক্রিস্টাল ব্যবহার করলেই হয় ইন্ডাক্টরের পরিবর্তে। ওকে, তো যাই হোক, আমরা এই ক্রিস্টাল অসিলেটর বা ওয়েন ব্রিজ বা ফেজ শিফট অসিলেটরটা আমাদের অন্য একটা কোর্সে আছে। কোর্সটার নাম হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন। ওকে, মেজারমেন্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন কোর্সে এটা আছে, সেই জন্য আমি আর এটা আলোচনা করতেছি না। মূল বিষয় জানার জন্য আমার এই তিনটা অসিলেটর জানলে হবে। এই কারণে আমার সিলেবাসে আমি এই তিনটা রাখছি। ওকে, যেহেতু পরে এই তিনটা অসিলেটর আছে আবার। তো এই যে 6 ধরনের সার্কিট, এই প্রত্যেকটা সার্কিটই কিন্তু তৈরি হয়েছে কার উপর বেস করে? এই ব্লক ডায়াগ্রামের উপর বেস করে, ঠিক আছে। এই ব্লক ডায়াগ্রামের উপর বেস করে আমরা একটা সার্কিট নিয়ে শুধু আলোচনা করব। এই যে দেখো, এই হচ্ছে আমার একটা সার্কিট। এই সার্কিটের মধ্যে ওই ব্লক ডায়াগ্রামে যা যা দেখে আসছি না, সবই আছে। আমাকে একটু বলবা যে কোথায় ওই ব্লক ডায়াগ্রামে কি কি ছিল বলো তো? ওই ব্লক ডায়াগ্রামে 3টা পার্ট ছিল। একটা ছিল ট্যাঙ্ক সার্কিট, আর একটা ছিল হচ্ছে ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ার, আর একটা কি ছিল? ফিডব্যাক সার্কিট। এই সার্কিটটার নাম হচ্ছে, স্পেশাল নাম হচ্ছে টিউন কালেক্টর অসিলেটর। ওকে, এখানে বলো তো ট্যাঙ্ক সার্কিট কোনটা? এখানে ট্যাঙ্ক সার্কিট হচ্ছে এই L1 এবং C1 এর কম্বিনেশনটা হচ্ছে ট্যাঙ্ক সার্কিট, ঠিক আছে। L1 এবং C1 এর যে কম্বিনেশন, এটা হচ্ছে ট্যাঙ্ক সার্কিট। আর বাকি যে পার্টগুলো, ট্রানজিস্টর কোনটা, ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ার কোনটা, এই যে এইটা, ঠিক আছে। আমরা জানি ট্রানজিস্টরকে তো শুধু খালি ব্যবহার করলে হবে না, সেটাকে চালানোর জন্য কি করতে হয়? তোমরা ইলেকট্রনিক্স 1 এ পড়ে আসছো, ট্রানজিস্টরকে অ্যাক্টিভ করতে হলে কি করতে হয়? বায়াসিং করতে হয়। ট্রানজিস্টরকে অ্যাক্টিভ করতে হলে বায়াসিং করতে হয়। এই যে R1, R2, RE, C এগুলো সবই কি কারণে ব্যবহার হয়েছে বলো তো? এগুলো সবই ব্যবহার হয়েছে এই ট্রানজিস্টরটাকে বায়াস করার জন্য, ট্রানজিস্টরটাকে অ্যাক্টিভ করার জন্য। ওকে, ট্রানজিস্টরটাকে অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করাইতে গেলে তো এটাকে আগে বায়াসিং করে নিতে হবে। বায়াসিং কি জিনিস সেদিকে আমি যাচ্ছি না। বায়াসিং শব্দটার সাথে পরিচিত কিনা তোমরা? ইয়েস অর নো? Yes, sir. ইলেকট্রনিক্স 1 এ যখন তোমরা ট্রানজিস্টর পড়ছো, তখন তোমরা বেশ কিছু বায়াসিং টেকনিক করছো। ভোল্টেজ ডিভাইডার বায়াসিং, তারপরে অ্যামিটার বায়াসিং, মনে পড়ে? ওকে, তো এইখানে এই যে পুরো R1, R2, RE, C এগুলো সবই হচ্ছে ট্রানজিস্টরকে চালানোর জন্য অক্সিলারি সার্কিট। আর মূল ফ্রিকোয়েন্সি জেনারেট করার জন্য কে দায়ী বলো তো? ট্যাঙ্ক সার্কিট L1 আর C1। এই যে L1 আর C1। এই কারণে এত বড় একটা সার্কিট, এই পুরো সার্কিটটারই কিন্তু কাজ হচ্ছে আনড্যাম্পড অসিলেশন প্রডিউস করা। কিন্তু এই সার্কিট থেকে তোমাকে যদি বলা হয়, এত বড় একটা সার্কিট দিয়ে যদি পরীক্ষায় বলা হয় যে এই সার্কিটের ফ্রিকোয়েন্সি কত, এই সার্কিট থেকে জেনারেটেড ফ্রিকোয়েন্সি কত, ইকুয়েশন কি হবে? এই যে এইটা, F equal 1/2√L1 C1। ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে কত ফ্রিকোয়েন্সি সিগন্যাল জেনারেট হবে সেটা ডিপেন্ড করবে শুধুমাত্র ট্যাঙ্ক সার্কিটের এল এবং ট্যাঙ্ক সার্কিটের কিসের উপর? সির উপর। এখানে L1 এবং C1টা কি? ট্যাঙ্ক সার্কিটের ইন্ডাক্টর এবং ট্যাঙ্ক সার্কিটের ক্যাপাসিটর। ওকে, ঠিক আছে।
জি স্যার। আচ্ছা, বুঝতে পেরেছো? এখন আমরা আসি যে এই সার্কিটটা কিভাবে কাজ করতেছে। এখানে একটা ব্যাটারি লাগানো আছে, দেখতে পাচ্ছ ব্যাটারিটা, ভিসিসি। জি স্যার। জি এই স্যার। ব্যাটারির কাজ কি? এটা ট্রানজিস্টর স্যার বায়াস এই ব্যাটারির ডিসি ব্যাটারির কাজ হচ্ছে ট্রানজিস্টরকে বায়াস করার জন্য। এখন ট্রানজিস্টরকে এমনি এমনি অ্যামপ্লিফাই করবে? ট্রানজিস্টরটাকে অ্যামপ্লিফাই করতে গেলে তো একে বায়াস করে রাখতে হবে, বায়াস ব্যাটারি দিয়ে, তাই না? সেটা হচ্ছে ডিসি ব্যাটারি, তাই না? এই ব্যাটারিটার কাজ হচ্ছে ট্রানজিস্টরকে বায়াস করে রাখার জন্য, অ্যাক্টিভ করে রাখার জন্য। ওকে, ট্রানজিস্টরটা যেন অ্যামপ্লিফায়ার মোডে কাজ করতে পারে। এই ব্যাটারিটার সাথে একটা সুইচ দেখানো আছে। এই সুইচ দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই ব্যাটারির আরেকটা কাজ আছে। আমরা জানি না যে আমরা তো জানি যে ট্যাঙ্ক সার্কিট কি এমনি এমনি কাজ করবে কোনো চার্জ ছাড়া? ট্যাঙ্ক সার্কিটকে শুরুতে একটা চার্জ দিতে হয় না? জি স্যার। এই চার্জটাও পাবে সে কোত্থেকে? এই ব্যাটারি থেকে স্যার। এই ব্যাটারি থেকে। এরপরে কিন্তু এই ব্যাটারির সাথে এই ট্যাঙ্ক সার্কিটের কোনো সম্পর্ক নেই। এরপরে একবার চার্জ হওয়ার পরে এই সুইচটা যদি আমরা খুলে দেই তাহলে ট্যাঙ্ক সার্কিটের সাথে বোঝানো হয়েছে এটা দিয়ে মোটামুটি যে এই ট্যাঙ্ক সার্কিট থেকে আর ব্যাটারিটাকে পুরোপুরি আইসোলেট করে দেওয়া। বাট এই ব্যাটারি কিন্তু এই সার্কিটে থাকবে। একবার চার্জ দেওয়ার পরে এই ব্যাটারির কাজ কি? শুধুমাত্র এই ট্রানজিস্টরটাকে অ্যাক্টিভ বায়াস করে রাখা। ট্রানজিস্টরটাকে অ্যাক্টিভ না রাখলে তো এই অ্যামপ্লিফাই করতে পারবে না, তাই না? এবং সেটা আমরা জানি যে বায়াস করতে গেলে অবশ্যই ডিসি ব্যাটারি লাগে, তাই না? এটা এসি দিয়ে তো আর বায়াস করা যাবে না। ওকে, তো যাই হোক, তো এইটা হচ্ছে মূল কথা। এরপর আরো কিন্তু ক্যাপাসিটর রেজিস্টার আছে, কোনোটারই কিন্তু কোনো ইম্প্যাক্ট ফ্রিকোয়েন্সির উপর পড়বে না। ওকে, এগুলো সবই ট্রানজিস্টরটাকে চালানোর জন্য। আচ্ছা, এখন আসো, যখন ওই যে বললাম সিওন ক্যাপাসিটরের ভিতর যে চার্জ আছে সেটা যখন ছেড়ে দিবে, কোথায় ছেড়ে দিবে? এলনে ছেড়ে দিবে। এলনের ঠিক পাশেই আর একটা কি আছে বলতো? L2 আছে। এলনের চারপাশে সিওন যখন চার্জ ছেড়ে দিবে তখন এলনের চারপাশে কি উৎপন্ন হবে? ফ্লাক্স উৎপন্ন হবে না? ফ্লাক্স। এই ফ্লাক্স এলনে যদি ফ্লাক্স উৎপন্ন হয়, এই ফ্লাক্স মিউচুয়াল ইন্ডাকশনের মাধ্যমে কোথায় যাবে বলতো? L2 তে। L2 তে যাবে। তাহলে আসলে এখানে ট্যাঙ্ক সার্কিট থেকে ফিডব্যাক যাওয়ার পদ্ধতি হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশন। L1 থেকে L2 তে সিগন্যালটা যে আমরা ট্রান্সফার করলাম, এটা কোন পদ্ধতিতে? মিউচুয়াল ইন্ডাকশনের মাধ্যমে। এটাকে আমরা কি বলি? ট্রান্সফরমারে এই ঘটনা ঘটে না? ট্রান্সফরমারের পাশাপাশি দুইটা কয়েল থাকে, একটা হচ্ছে প্রাইমারি, একটা সেকেন্ডারি। একটা হচ্ছে প্রাইমারি, একটা সেকেন্ডারি। ওকে, তার মানে আমরা কিন্তু ট্রান্সফরমার এটাও জানি যে এই যে বলতো L1 এ যে সিগন্যালটা সেটার ফেজ যদি হয় কত ডিগ্রি? 0 ডিগ্রি। L2 তে যে সিগন্যালটা যাচ্ছে সেটার ফেজ কত হবে বলতো? 180। কারণ আমরা জানি ট্রান্সফরমারেও যখন মিউচুয়াল ইন্ডাকশনের মাধ্যমে সিগন্যাল যায় তখন কিন্তু 180 ডিগ্রি ফেজ শিফট হয়। ওকে, এখন তার মানে L2 তে যেহেতু সিগন্যাল আছে, L2 সিগন্যালের কারণে এই ট্রানজিস্টরের ইনপুটে একটা কি কারেন্ট ফ্লো হবে বলতো? আইবি। এটা কি ট্রানজিস্টরের বেস না? জি স্যার। ট্রানজিস্টরের বেসে একটা কারেন্ট ফ্লো হবে। এখন বলো তো ট্রানজিস্টরের বেসে কারেন্টটা কোথা থেকে আসলো? L2 থেকে স্যার। L2 থেকে আসলো। অ্যাকচুয়ালি L2 এর সিগন্যালটা কোথা থেকে আসছে বলো তো? L1 থেকে স্যার। L1 থেকে। তার মানে অ্যাকচুয়ালি ফিডব্যাকের মাধ্যমে আসছে না? ফিডব্যাকের মাধ্যমে আসছে। এবং L1 থেকে কতটুকু সিগন্যাল L2 তে আসবে সেটা ডিপেন্ড করবে L1 এবং L2 রেশিওর উপর। ওই যে সেই ট্রান্সফরমারের কয়েলের রেশিও, টার্ন রেশিওর উপর, তাই না? এখন তো দ্যাট মিন্স এখানে এমভির মান ডিপেন্ড করবে কিসের উপর বলো তো?
এমভির মান কার উপর ডিপেন্ড করবে? L1 আর L2 এর রেশিওর উপর, তাই না? ওকে, এখন এইখানে যখন আইভি সিগন্যাল ফ্লো করবে তখন এই ট্রানজিস্টরের আমরা জানি যে ট্রানজিস্টরের বেসে যদি কারেন্ট ফ্লো করে ট্রানজিস্টরের কালেক্টরে আমরা কি পাই? কালেক্টরে আউটপুট পাই, তাই না? এই কালেক্টর আউটপুটের কারেন্ট কত বলো তো? বিটা আইবি। ট্রানজিস্টরের বিটার সাথে পরিচিত আছো? জি স্যার। ট্রানজিস্টরের বিটা হচ্ছে কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর। মানে তোমার আইভি কারেন্টটা যে পরিমাণ হবে আইসি কারেন্টটা কি বড় হবে না ছোট হবে? ছোট বড় হবে। স্যার। না ছোট। না বড় হবে। বড় হবে স্যার, বিটা গুণ হবে স্যার। বিটা গুণন, আর বিটা কি? বিটাই তো হচ্ছে ট্রানজিস্টরের অ্যাম্পলিফিকেশন, তাই না? ওকে, তার মানে দেখো এই আইসি কারেন্টটা কার মধ্যে দিয়ে ফ্লো করতেছে? ডিরেক্টলি কার মধ্যে দিয়ে যাইতেছে? আইসি কারেন্টটা কার মধ্যে দিয়ে যাইতেছে? ট্যাঙ্ক সার্কিটের ভিতর দিয়ে যাচ্ছে, তাই না? তারপর আইসি কারেন্টটা যখন ট্যাঙ্ক সার্কিটের ভিতর দিয়ে ফ্লো করবে তখন কি ট্যাঙ্ক সার্কিট কিভাবে? ট্যাঙ্ক সার্কিট একটা চার্জ বুস্ট আপ করবে। তার মানে ট্যাঙ্ক সার্কিটের ভিতরে যে চার্জটা কমে যাচ্ছে সেটা কার মাধ্যমে বুস্ট আপ হচ্ছে বলো তো? কালেক্টরের কারেন্টের মাধ্যমে। কালেক্টরের কারেন্টের মাধ্যমে। ভেরি স্মার্ট অ্যান্সার। এখন আমার কথা হচ্ছে আইবি কারেন্ট কত ডিগ্রি ফেজ শিফটে ছিল বলো তো? আইবি কারেন্টের ফেজ কত ডিগ্রি ছিল? 180 ডিগ্রি। 180 স্যার। 180। আমরা জানি যে ট্রানজিস্টরে যদি আইবি কারেন্ট ট্রানজিস্টর যদি 180 ডিগ্রি ফেজ শিফট করে তাহলে আইসি কারেন্ট কত ডিগ্রি ফেজ শিফট হবে বলো তো? মানে 360 ডিগ্রি ফেজ শিফট। 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে কত ডিগ্রি? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। আর ওই যে আমার তো কথা এটাই ছিল যে ট্যাঙ্ক সার্কিটটা যেটা দিয়ে চার্জ বুস্ট আপ করবে তার ফেজ কত হইতে হবে পজিটিভ ফিডব্যাক হইতে গেলে? 0 ডিগ্রি স্যার, স্যার। 0 0 ডিগ্রি ডিগ্রি। হইতে হবে। তার মানে এখানে 0 ডিগ্রি আমরা ক্রিয়েট করতে পারছি। প্রথমে জি, 180 ডিগ্রি ক্রিয়েট করলাম কি দিয়ে? L1 থেকে L2 তে যাওয়ার সময়। আর পরে 180 ডিগ্রি ক্রিয়েট হলো কি দিয়ে? ট্রানজিস্টর 180 ডিগ্রি ফেজ শিফট করছে। তার মানে আইসি কারেন্ট যেটা দিয়ে চার্জ বুস্ট আপ হচ্ছে সেটার ফেজ আর আগে যে ট্যাঙ্ক সার্কিটের মধ্যে যে সিগন্যাল ছিল তার ফেজ কত? সেম না ডিফারেন্স? এখন আইসি কারেন্টের ফেজ কত? আইসি কারেন্টের ফেজ কত? আইসি কারেন্টের ফেজ 360 ডিগ্রি বা 0 ডিগ্রি। 360 মানেই 0। ওকে, আর আগে ট্যাঙ্ক সার্কিটের ভিতরে যে সিগন্যাল ছিল তার ফেজ কত ছিল? স্যার 0 ডিগ্রি ছিল। 0 ডিগ্রি। তার মানে কি ট্যাঙ্ক সার্কিট যেটা দিয়ে বুস্ট আপ হচ্ছে সেটার ফেজ আর ট্যাঙ্ক সার্কিটের ভিতরে যে সিগন্যালটা ছিল তার ফেজ কি সেম ফেজ না? সেম ফেজ। সো এটা কি পজিটিভ ফিডব্যাক না নেগেটিভ ফিডব্যাক? পজিটিভ স্যার। পজিটিভ স্যার। তার মানে বুস্ট আপ হবে। যদি অপোজিট হইতো তাহলে কিন্তু বুস্ট আপ হইতো না, উল্টা ঘটনা ঘটে যেত। আরো খুব দ্রুত ট্যাঙ্ক সার্কিটের চার্জ ডিগ্রেড করা শুরু করতো। ওকে, বুঝতে পেরেছো? এই সার্কিটটার নাম হচ্ছে টিউন কালেক্টর অসিলেটর। বাট সার্কিটটা যত বড়ই হোক না কেন এর ফ্রিকোয়েন্সি কত? 1/2 L1 আর C1। এখানে দেখো একটা ম্যাথ আছে, কি বলছে? টিউন কালেক্টর অসিলেটর সার্কিট ইউজড ইন লোকাল অসিলেটর অফ এ রেডিও রিসিভার। বলছে একটা টিউন কালেক্টর অসিলেটর সার্কিট একটা লোকাল অসিলেটর হিসেবে রেডিও রিসিভার সার্কিটে ব্যবহার হচ্ছে। ইউজ এলসি টিউন সার্কিট। L1 এর মান যদি এত হয়, C1 এর মান যদি এত হয়, ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন। ওকে, খুব ইজি এটা, এগুলা একটু তোমরা দেখে নিও। ওকে, এটা না এসে যদি ডিরেক্ট চিত্র দেওয়া হয়, ডিরেক্ট যদি এই সার্কিটটা উঠায় দেওয়া হয় যে এই সার্কিটের ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনের মান নির্ণয় করো। ওকে, এত বড় সার্কিটের কোনো কিছুই লাগবে না, তাই না? শুধুমাত্র কি লাগবে? ট্যাঙ্ক সার্কিটের এলসি এর মান, এল এবং সির মান। অন্য কোন মানে আসলে দেখা হবে তুমি এখানে ট্যাঙ্ক সার্কিট চেনো কিনা, তুমি অন্য কোনো এল এবং সি ব্যবহার করো কিনা। ঠিক আছে, এটাও আসতে পারে বা ডিরেক্টলি এই ধরনের মান দিয়েও আসতে পারে। ওকে, এই প্রবলেমগুলো একটু দেখে নিও। এছাড়া তোমাদের আসতে হচ্ছে কলপিট অসিলেটর
এবং হার্টলি অসিলেটর, এগুলো একটু তোমরা দেখে নিও, এগুলো আমি আর দেখাচ্ছি না। এগুলোর মূল থিওরিটাই হচ্ছে কি ক্রিয়েট করা বলো তো? এখানে মূল বিষয়টাই হচ্ছে তোমার ফেজ শিফট ক্রিয়েট করা। এখানে দেখো তো ট্যাঙ্ক সার্কিট কোনটা? এই কলপিট অসিলেটর সার্কিটের ট্যাঙ্ক সার্কিট কোনটা? স্যার C1 C2 আর L। এই যে এটা হচ্ছে ট্যাঙ্ক সার্কিট, বুঝছো? এখানে একটা কাজ করা হয়েছে, এখানে একটা ক্যাপাসিটর ব্যবহার না করে সিরিজে কয়টা ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে? দুইটা স্যার। দুইটা। তাহলে সূত্র, ফ্রিকোয়েন্সি সূত্র কি হবে? 1/2/√L L এর মান কয়টা? একটা স্যার। একটা। আর সি এর মান কয়টা? দুইটা, এর জন্য এর জন্য সিটি। এখন আমরা জানি যে দুইটা ক্যাপাসিটর যদি সিরিজে থাকে, তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো, এখানেও ফিজিক্সে পড়ছো, দুইটা ক্যাপাসিটর সিরিজে থাকা মানে রেজিস্ট্যান্সের প্যারালালের মতো সূত্র ইউজ হয়, তাই না? মনে পড়ে? জি স্যার। ওকে, এটার আমি ব্যাখ্যা দিচ্ছি না, এটা আমাদের ইন্টারমিডিয়েটে ছিল, এসএসসি তে ছিল, এখানেও ফিজিক্সে ছিল। ওকে, দুইটা ক্যাপাসিটর যদি এইভাবে যদি সিরিজে লাগাও না, তাহলে টোটাল ক্যাপাসিট্যান্সের মান কত? ধরো এটার মান হচ্ছে 1 ফ্যারাড আর এটার মান হচ্ছে 1 ফ্যারাড। বলো তো টোটাল ক্যাপাসিটরের মান কত? 2 ফ্যারাড? না স্যার, কত? 2/2 1 ফ্যারাড স্যার। 1 ফ্যারাড? ও 1 হাফ স্যার। 2.5 স্যার, হাফ ফ্যারাড। ওকে, আবার ইন্ডাক্টরের ক্ষেত্রে এই ঘটনা কি? একটা দুইটা কয়েল তুমি পাশাপাশি বসাইছো, একটার মান হচ্ছে ধরো 1 হেনরি আর একটার মান হচ্ছে 1 হেনরি। টোটাল ইয়া কত? টোটাল এল কত? 2 হেনরি না হাফ না কত? ইন্ডাক্টরের ক্ষেত্রে যদি সিরিজে থাকে তাহলে যোগ, ওকে, আর প্যারালালে থাকলে এই যে এই সূত্র। কিন্তু ইন্ডাক্টরের ক্ষেত্রে আরেকটা ঘটনা আছে, মিউচুয়াল ইন্ডাকটেন্সটাকে একটু কনসিডারেশনে নিয়ে আসতে হবে। কারণ আমরা জানি যে পাশাপাশি দুইটা যদি কয়েল রাখা হয়, তাহলে একটা কয়েলের ইম্প্যাক্ট আর একটা কয়েলের উপর পড়ে, যেটাকে আমরা কি বলি? মিউচুয়াল ইন্ডাকশন। ওকে, তাহলে কি স্যার আগেরটাই যে আমাদের L1 L2 ছিল ওইটা প্যারালালি যুগ হবে স্যার? আচ্ছা, আমরা আসতেছি, তারপর পার্টটাতে যাচ্ছি। আচ্ছা, তাহলে এটার সূত্রটা বোঝা গেছে। তাহলে কলপিট অসিলেটরের ক্ষেত্রে বাকি এই পুরো সার্কিটটা কেন ব্যবহার হচ্ছে বলতো? এই পুরো সার্কিটটা হচ্ছে ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার। এই সার্কিটটা হচ্ছে কি? ট্যাঙ্ক সার্কিট। এখন তাহলে কথা হচ্ছে এখানে দুইটা ক্যাপাসিটর ব্যবহার করা হলো কেন? দুইটা ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে 180 ডিগ্রি ফেজ শিফট ক্রিয়েট করার জন্য। কারণ আমরা জানি একটা ক্যাপাসিটর কত ডিগ্রি ফেজ শিফট ক্রিয়েট করে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। যদি দুইটা ক্যাপাসিটর ব্যবহার করা হয় তাহলে আমরা 180 ডিগ্রি ফেজ শিফট ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, তাহলে এইখান থেকে যদি দেখো তো ট্রানজিস্টরের ভিতরে যে সিগন্যালটা যাচ্ছে সেটা কত ডিগ্রি ফেজ শিফটের সিগন্যাল বলো তো? এখানে 180 ডিগ্রি। আর ট্রানজিস্টর নিজেই কত ডিগ্রি ফেজ শিফট করবে? 180 স্যার। 180। তাহলে এইখানে যে সিগন্যালটা পাবো সেটা কত ডিগ্রি? স্যার 0 ডিগ্রি। 0 ডিগ্রি বা 360 ডিগ্রি। ঠিক আছে, বাট এখানে যদি তুমি একটা ক্যাপাসিটর ব্যবহার করতা তাহলে কি এটা হইতো? এখানে কত ডিগ্রি ফেজ শিফটের সিগন্যাল আসতো বলো তো? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। আর ক্যাপাসিটর যদি 180 ডিগ্রি করে তাহলে এইখানে যে সিগন্যালটা আসতো সেখানে কত পাইতা? 270 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এখানে দুইটা ক্যাপাসিটর ব্যবহার করার, ট্যাঙ্ক সার্কিটে দুইটা ক্যাপাসিটর ব্যবহার করার মূল কারণ হচ্ছে 180 ডিগ্রি ফেজ শিফট ক্রিয়েট করা। ঠিক আছে।